আমার নাম টিঙ্কু, বয়স ২৬ বছর। আজকে আমাকে নিজের পরিবার ছেড়ে শহরে রওনা হতে হচ্ছে। যদিও আমি ২৬ বছরের, কিন্তু আমার উপরে অনেক দায়িত্ব ছিল। বাবা অনেক আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই কারণে বাড়ির সমস্ত দায়িত্ব আমার কাঁধের উপরে এসে যায়। গ্রামের বাড়িতে থেকে আমি কোনো ভালো চাকরি পাচ্ছিলাম না। ব্যাস কোনো রকমে জীবন কাটানোর মতো একটা ছোটোখাটো চাকরি করতাম, যাতে বাড়ির উনুন কোনো রকমে জ্বলত। আমার দুজন যুবতী বোন আছে, যাদের বিয়ের সমস্ত জোগাড়যন্ত্র আমাকেই করতে হবে। বিধবা মা আছে, তার খরচ আমাকেই পূরণ করতে হবে। আমার আরও বেশি টাকার প্রয়োজন। এই কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি শহরে গিয়ে টাকা ইনকাম করব, যাতে আমরা সবাই শান্তিতে জীবন কাটাতে পারি। আমি মায়ের ঘরে প্রবেশ করে দেখলাম সে ঘরের মধ্যে বসেছিল, আর তার চোখ দিয়েও জল পড়ছিল। বোনেরাও তার কাছে উদাস হয়ে বসেছিল। আমি যখন তাদের কাছে এলাম, তখন আমার চোখ দিয়েও জল বেরিয়ে এলো, কিন্তু আমি তাড়াতাড়ি করে নিজের চোখের জল মুছে নিলাম, কারণ আমি তাদের সামনে নিজেকে দুর্বল দেখাতে চাইতাম না। আমি মায়ের কাছে গিয়ে তার গলা জড়িয়ে ধরে বললাম, এভাবে আমাকে তুমি বিদায় করো না। সবাইকে বাড়ির জন্য শহরে যেতেই হয়, এটা এমন কোনো বড় ব্যাপার না। যদি আমি সেখানে ভালো চাকরি পেয়ে যাই, তাহলে তোমাদের তিনজনকে সেখানেই ডেকে নেব। আমার কথা শুনে হঠাৎ করে আমার মা আরও জোরে কান্না করতে লাগলো। আমি ধীরে ধীরে তাকে সান্ত্বনা দিতে লাগলাম, যাতে সে চুপ হয়ে যায়, কিন্তু তার অবস্থা সময়ের সাথে সাথে খারাপ হয়ে যাচ্ছিল। আমার বোনেরাও চোখের জল ফেলছিল। আমি তাদের দুজনের মাথায় হাত রেখে ওদের সাহস দেওয়ার উদ্দেশ্যে বললাম, বাড়ির দায়িত্ব এখন তোদের দুজনের মাথায়। মায়ের খেয়াল রাখিস, আর বিনা কারণে কারো জন্য দরজা খুলবি না। এই বাড়ির সম্মান তোদের দুজনের হাতে। আমি যেন কোনো অভিযোগ শুনতে না পাই। আমার দুই বোনই চুপচাপ নিজের মাথা নিচু করে নিল। আমি তিনজনকে বিদায় বলে শহরের জন্য বেরিয়ে পড়লাম। আজ প্রথমবার আমার হৃদয় দুঃখে ভারী হয়ে উঠল। আমি পিছনে ফিরে এক ঝলক নিজের ছোট্ট বাড়ির দিকে দিলাম। আমার চোখ ভিজে উঠল, কেননা আমি জানতাম না আজকের পরে আমি কবে ফিরে আসতে পারবো। বাবার মৃত্যুর পরে খুব বেশি আত্মীয় স্বজন আমাদের খোঁজখবর নিত না। সবাই হয়তো এটাই ভাবতো যে আমরা তাদের কাছে কিছু চেয়ে না বসি। কিন্তু না তো আমি কখনো কারোর সামনে হাত পেতেছি, আর না তো হাত পাতার কথা ভেবেছি। আমি বাস্তবে ফিরে এলাম, কিন্তু আমার চোখে বারবার জল চলে আসছিল। হৃদয় এত জোরে জোরে ধুকধুক করছিল, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হঠাৎ করে সেই সময় আমার এরকম অনুভব হলো যেন আমাকে কেউ দেখছে। তাই আমি এদিক ওদিক নজর ঘোরালাম, কিন্তু আমার আশেপাশে এমন কেউ ছিল না যে আমার দিকে ধ্যান দিচ্ছিল। যদিও আমার এরকম অনুভব হচ্ছিল যেন কেউ আমার উপরে নজর রাখছে। যাই হোক, আমার বাস এসে গেছে, তাই আমি শেষবারের মতো নিজের গ্রামের দিকে তাকিয়ে বাসে উঠে পড়লাম। আজকে প্রথমবার আমি আমার গ্রাম থেকে দূরে যাচ্ছি। ভগবানের ভরসায় নিজের মা বোনকে ছেড়ে এসেছি। আমার শুধু একটাই ভয় ছিল, কোথাও কারো খারাপ নজর আমার মা বোনের উপরে না পড়ে যায়, কেননা আমাদের বেশিরভাগ প্রতিবেশীও খুব একটা ভালো না। ভগবান না করুক যদি কিছু হয়ে যায়, তাহলে তারাও তাদের সাথ দেবে না। বাস চলছিল, কিন্তু আমার এরকম মনে হচ্ছিল যেন কেউ আমাকে লাগাতার দেখে যাচ্ছে, কিন্তু কে? আমি অনেক খুঁজেও বুঝতে পারলাম না। একটা লম্বা সফরের পরে রাত্রি ৩টার কাছাকাছি শহরে পৌঁছালাম। শহরে আমার সবচেয়ে প্রিয় বন্ধু রিতেশ থাকতো, যার ভরসায় আমি এখানে এসেছি। ও আমাকে যে অ্যাড্রেস দিয়েছিল, আমি সেখানে পৌঁছে গেলাম। যখন ও আমাকে দেখলো, তখন খুব আনন্দের সাথে আমাকে স্বাগত জানালো। ও আমার কাঁধে চাপড় মেরে বলল, টিঙ্কু, তোর টেনশন নেওয়ার কোনো দরকার নেই। যখন তুই এখানে আসার হিম্মত করতে পেরেছিস, তখন তুই সফল হবি। আমি তোর জন্য একটা ভালো চাকরি খুঁজে রেখেছি। কালকে সেখানে গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করে নিস। যদি সেখানে ভালো বেতনের কথাবার্তা হয়ে যায়, তাহলে তুই সেখানেই চাকরি করতে শুরু করে দিবি। সেখানে তোকে থাকার একটা কোয়ার্টারও দেবে, যেখানে তুই শান্তিতে নিজের জীবন কাটাতে পারবি। যখন আমি এই কথা শুনলাম, তখন আমার হৃদয় শান্তিতে ভরে উঠল। না হলে আমি এটাই ভাবছিলাম যে শহরে আসার পরে আমাকে ধাক্কা খেয়ে বেড়াতে না হয়। সেই রাত আমি রিতেশের বাড়িতেই থাকলাম। ওর বাড়ির লোকেরাও আমার সাথে খুব ভালো ব্যবহার করলো। ওর মা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবা, সততার সাথে কাজ করো, উপরওয়ালা নিশ্চয়ই তোমার সাথ দেবে। মাঝ রাস্তায় ফিরে যাওয়ার ব্যাপারে ভেবো না। এই শহর অনেক বড়, তুমি নিশ্চয়ই সফল হবে। আন্টির কথা শুনে সত্যিই আমি সান্ত্বনা পেয়েছিলাম, আর আমি ভগবানকে ধন্যবাদ দিলাম যে আমি এত ভালো বন্ধু পেয়েছি। আমি গ্রামে খবর পৌঁছে দিয়েছিলাম যে আমি খুব ভালোভাবেই এখানে পৌঁছে গেছি। পরের দিন সকালের সূর্য ওঠার সাথে সাথে আমার জন্য আসার নতুন কিরণ নিয়ে এলো। সকাল সকাল নাস্তা করার পরে রিতেশ নিজেই আমাকে চাকরির জায়গায় নিয়ে গেল। ও আমার জন্যই নিজের কাছ থেকে ছুটিও নিয়েছিল। যদিও ওর ছুটি করাতে ওর টাকা কেটে নিত, কিন্তু ও আমাকে এটাও বলল যে তোর চেয়ে বড় আমার কেউ নেই। আমি আবার একবার ওকে ধন্যবাদ দিলাম। আমরা দুজন একটা ফ্যাক্টরিতে পৌঁছালাম। সেখানে যাওয়ার পরে না জানি ও কার নাম নিল, আর সঙ্গে সঙ্গে ম্যানেজার আমাদের কাছে এসে গেল। রিতেশ তার সাথে কথাবার্তা বলছিল, আর আমি এদিক ওদিক চোখ বোলাচ্ছিলাম। এটা একটা প্যাকিং কোম্পানি, যেখানে বিস্কুট প্যাক করা হয়। ম্যানেজার আমাকে ২৫,০০০ টাকা বেতনে রেখে দিল।
এটা আমার জন্য অনেক বেশি ছিল, কেননা গ্রামে আমি শুধু 7-8 হাজার টাকা বেতন পেতাম। আমি ভগবানকে ধন্যবাদ দিলাম যে আমি এত টাকা বেতন পাবো। সেই ম্যানেজার আমাকে থাকার জন্য একটা কোয়ার্টার দিল, যেখানে আমি শান্তিতে থাকতে পারতাম। এই ঘরে কেউ ছিল না, এটা এক কামরার কোয়ার্টার। এটা দেখে আমি শান্তির শ্বাস ছাড়লাম, কেননা বেশি লোকের সাথে থাকা আমার পছন্দ ছিল না। রিতেশ আমাকে এখানে ছেড়ে যাওয়ার সময় বলেছিল ও রবিবার আমার সঙ্গে দেখা করতে আসবে। আমিও হাতে মাথা নাড়িয়ে দিয়েছিলাম। দিন এভাবেই কেটে গেল, আর পরের দিন আমি আমার কাজে পৌঁছে গেলাম। ম্যানেজার স্যার খুব ভালো, তিনি আমার খুব সাহায্য করতেন। সমস্ত কাজ তিনি আমাকে শিখিয়ে দিলেন আর বললেন, যদি তুমি সততার সাথে ভালোভাবে কাজ করতে থাকো তাহলে তোমার বেতন বাড়িয়ে দেওয়া হবে। তার এই কথা শুনে ভেতরে ভেতরে আমার আনন্দ হচ্ছিল, আর আমি হৃদয় লাগিয়ে কাজ করতে শুরু করে দিলাম। গ্রাম থেকে শহরে আসা প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, আর এই 1 সপ্তাহের মধ্যে প্রায় সময় সেই নজর আমার নিজের চারপাশে অনুভব হতো, যেটা আমি বাসে চড়ে শহরে আসার সময় অনুভব করেছিলাম। আজকে দুপুরবেলা যখন ক্যান্টিনে খাবার খেতে বসলাম, তখন হঠাৎ করে আমাকে খুব ভালো ভালো খাবার সাজিয়ে দেওয়া হলো। কারণ জিজ্ঞেস করলে তারা বলল, আজকে স্টাফদের মধ্যে সবচেয়ে ভালো মেম্বারকে পার্টি দেওয়া হয়েছে। আমি হতবাক হয়ে গেলাম যে এটা কিভাবে হতে পারে। আমি তাড়াতাড়ি করে নিজের জায়গায় দাঁড়িয়ে গেলাম, আর সেই ওয়েটারকে বললাম, দেখো ভাই, যদি এর টাকা তুমি আমার কাছ থেকে নাও তাহলে আমি দিতে পারবো না। তুমি আমাকে সিম্পল খাবার এনে দাও, আমি সেটা দিয়েই নিজের পেট ভরে নেব। আমি এসব খেতে পারবো না। তখন সে আমার কাজ চাপড়ে বলল, চুপচাপ এটা খেয়ে নাও, এটা তোমার জন্যই বানানো হয়েছে। উপর থেকে অর্ডার আছে যে তোমাকে এগুলো দেওয়া খুব জরুরি। আমি হতবাক হয়ে চিন্তা করছিলাম যে এটা কিভাবে হতে পারে, লোকজন আমার সাথে এত ভালো ব্যবহার কিভাবে করতে পারে। কেননা আমি শুনেছিলাম গ্রাম থেকে আসা লোকেদের শহরে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। যাই হোক, আমি চুপচাপ খাবার খেয়ে নিলাম। সেই খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছিল। এতদিন পরে আজকে আমি পেট ভরে খাবার খেলাম। না হলে এখানে আসার পরে তো সবসময় আমি টাকা বাঁচানোর চেষ্টা করতাম। সময়ের গতি না কখনো থেমেছে আর না কখনো থামতে পারে, সে নিজের গতিতেই ছুটতে থাকে। কিন্তু আমি জানতাম না যে সময় আমার জীবনে এভাবে পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আজকে রবিবার, তাই আমার বন্ধু রিতেশের দেখা করার কথা ছিল। আমাদের দুজনের উদ্দেশ্য বাইরে কোথাও খাবার খাওয়ার ছিল। ও আমাকে বলেছিল যে ও আমাকে এই শহরটা ঘোরাবে। ও আসার পরে আমরা দুজন কাছের পার্কে পৌঁছালাম। আমরা বসেছিলাম, তখনই রিতেশের ফোন এলে ও কথা বলতে সাইডে চলে গেল। হঠাৎই আমার নজর একটা বুড়ি মহিলার উপরে পড়ল, যে মাটিতে বসে না জানি কি খুঁজছিল। আমি তাকে সাহায্য করার উদ্দেশ্যে তার কাছে এসে বললাম, সব ঠিক আছে তো, আপনার কোনো সাহায্য লাগবে? তিনি এক নজরে আমার দিকে তাকিয়ে রইলেন। তার এরকম অদ্ভুতভাবে তাকানো আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। এরপরে সে চলে যাওয়ার সময় এমন একটা হাসি দিল, যাতে না জানি কেন আমার বিপদের সংকেত অনুভব হলো। কিন্তু আমি চুপ থাকলাম। এরপরে আমি আর রিতেশ হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে ওকে বললাম, তোর কারণে আজকে আমি এই পজিশনে পৌঁছেছি, না হলে আমি কখনোই এত ভালো চাকরি পেতাম না। রিতেশ, তোকে যত ধন্যবাদ দেই ততই কম হবে। আমি আরও কিছু বলতাম, তার আগেই ও আমার কাঁধে হাত রেখে বলল, এতে আমার কোনো কামাল নেই, এটা তোর ভাগ্যে ছিল, তাই তুই এত ভালো চাকরি পেয়ে গেছিস। ব্যাস, এখন তুই মন লাগিয়ে পরিশ্রম কর। ওই ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে, সে তোর বেতন বাড়িয়ে দেবে। এ কথা শুনে আমি খুব খুশি হলাম, আর ওর দিকে তাকিয়ে সংকোচের সাথে বললাম, রিতেশ, তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। আমার প্রশ্নে ও হাতে মাথা নাড়িয়ে দিল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমার জন্য তুই এত ভালো চাকরি কিভাবে পেয়ে গেলি, আর এটা যখন এত ভালো চাকরি, তখন তুই এই চাকরির ফায়দা কেন উঠাসনি? তুই আমাকেই এই চাকরি কেন পাইয়ে দিলি? আমার প্রশ্নের উত্তরে ও হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, যার যেটা কপালে থাকে সে সেটাই পায়। আমার ভাগ্যে এই চাকরি ছিল না। আমি চাই ভগবান তোকে এর চেয়েও বেশি দিক। তুই এখানে কাজ করতে থাক, অবশ্যই কিছু না কিছু পাবি। ও কেমন ঘাবড়ানো আন্দাজে এই কথাটা বলল, না জানি কেন ও ঘাবড়ে গেছিল। যাই হোক, আমি নিজের মাথা হাতে নাড়িয়ে ওর সঙ্গে খাবার খাওয়ার জন্য হোটেলের দিকে রওনা হয়ে গেলাম। খেতে খেতে আমি ওর বাড়ির লোকেদের ব্যাপারে জিজ্ঞেস করলাম, যদিও ও হ্যাঁ আর নাতে সমস্ত প্রশ্নের জবাব দিচ্ছিল। কিন্তু না জানি কেন আমার এরকম অনুভব হলো যে ওর হয়তো আমার প্রশ্ন করা ভালো লাগছে না। এই কারণে আমিও চুপ হয়ে গেলাম। কিছু সময় পরে ও আমার দিকে তাকিয়ে বলল, তোকে একটা কথা জিজ্ঞেস করব? আমি হাতে মাথা নাড়িয়ে দিলাম। ও আমার দিকে তাকিয়ে বলল, তুই কখনো কোনো মেয়েকে ভালোবেসেছিস? আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে দেখলাম আর নাতে মাথা নাড়িয়ে দিলাম। আমি আর কিছু বলতাম তার আগেই ও আমার ঘাড়ে হাত দিয়ে বলল, ব্যাস, এটাই জিজ্ঞেস করার ছিল, আর কিছু না। চল আমরা খাবার খাই। ও খুব তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দিল, কিন্তু না জানি কেন আমার এরকম অনুভব হচ্ছিল যে ও আমার কাছে কিছু লুকাচ্ছে। কিন্তু আমি এই কথা জিজ্ঞেস করা ঠিক মনে করলাম না। আমরা দুজন একসাথে খুব সুন্দর ডিনার করলাম, আর তারপরে ও আমাকে কিছুটা শপিং করানোর জন্য মার্কেটে নিয়ে গেল। আমি আজকের আগে এত বড় মার্কেট কখনো দেখিনি। বাবা শহরে আসতে যেতে থাকতো, আর সেই আমাদের প্রয়োজনের জিনিস নিয়ে যেত।
আমার শহরে আসার ইচ্ছা কখনোই ছিল না, আর না তো এই ইচ্ছা কখনো আমার হৃদয়ে জেগেছিল। কিন্তু অবস্থা আমাকে বাধ্য করে দিয়েছিল আমার সুন্দর গ্রাম, নিজের ভালোবাসার মাটি আর নিজের ভালোবাসার লোকেদের ছেড়ে এই শহরে এসে থাকতে। রিতেশ প্রায় 10টার দিকে আমার কোয়ার্টার ছেড়ে চলে গেল। আজকে রাত আমার খুব ভালো কেটেছে, কিন্তু আজকে রিতেশের হাবভাব আলাদা আলাদা মনে হচ্ছিল। না জানি কেন আমার বারবার এরকম অনুভব হচ্ছিল যে কিছু একটা গড়বড় অবশ্যই আছে, যেটা আমার কাছ থেকে লুকানো হচ্ছে, কিন্তু আমি জিনিসটা বুঝতে পারছি না। ওই বয়স্ক মহিলার সাথে দেখা হওয়া, তারপরে রিতেশের অদ্ভুত ব্যবহার, এইসব নিয়ে চিন্তা করতে করতে কখন ঘুমের গভীরে হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না। পরের দিন সকালে আমি সময়ের আগেই উঠে গেলাম। এরপরে যখন নিজের কোয়ার্টারের বাইরে এলাম, তো নিচে মাটিতে একটা বড় খাম পড়েছিল। আমি অবাক হয়ে সেই খামের দিকে দেখে ভাবলাম, এই খামটা এখানে কে রেখে গেছে? আমি নিচু হয়ে সেই খামটা হাতে নিয়ে অনুভব করার চেষ্টা করলাম এতে কি আছে, কিন্তু না জানি কেন আমার এই খামের মধ্যে টাকা অনুভব হলো। এরপরে যখন ভেতরে দেখলাম, তখন আমার চোখ বড় বড় হয়ে গেল, কেননা খামের ভেতরে 500 টাকার অনেক নোট ছিল। এটা দেখে ভয়ে আমার হাত কেঁপে উঠল। যদিও আমি 24 বছরের হয়ে গেছি, কিন্তু আজ অবধি এত টাকা একসাথে নিজের হাতে কখনো নেইনি। আমি তাড়াতাড়ি কোয়ার্টারের মধ্যে ঢুকে গেলাম। আমি আশেপাশে নজরও দিয়েছিলাম, কিন্তু আশেপাশে এমন কেউ ছিল না যার কাছ থেকে এই টাকা পড়তে পারে। আমার মনে হলো যেন এই টাকা আমার কাছেই পৌঁছানো হয়েছে, কেননা সেই খাম আমার দরজার সামনে রাখা ছিল। আমি অনেকক্ষণ ধরে সেই খামটাকে দেখতে থাকলাম, আর তারপরে হিম্মত করে টাকা গুনতে শুরু করলাম। সেখানে 2 লাখ টাকা ছিল। মন করলো আমি রিতেশকে ফোন করে সমস্ত ঘটনা বলি, কিন্তু আবার আমি চুপ করে গেলাম। না জানি কেন এইসব কিছু রিতেশকে বলা আমার ঠিক মনে হচ্ছিল না, কেননা আমার মনে হচ্ছিল যে আমি যদি এই সব কিছু ওকে বলি, তাহলে ও এটাই ভাববে যে আমি এই টাকা চুরি করেছি। আমি চুপচাপ আমার জমা করা টাকার মধ্যে সেটা রেখে দিলাম, আর কোয়ার্টারে তালা লাগিয়ে কাজের জন্য বেরিয়ে পড়লাম। কিন্তু আমি শান্তি পাচ্ছিলাম না। সারাদিন আমার এই চিন্তাতেই কেটে গেল যে এই টাকা অন্য কারো, যেটা ভুল করে আমার কাছে এসে পড়েছে। আজকেও ওয়েটার আমাকে ভালো ভালো খাবার দিল, আর এই জিনিসটা আমাকে আরও একবার হতবাক করে রেখেছিল। যদিও আমি চুপচাপ খাবার খেয়ে নিজের কাজে বিজি হয়ে গেলাম। আজকে দুর্ভাগ্যক্রমে ওয়েদার খুব খারাপ, এই কারণে ওয়ার্কারদের খুব তাড়াতাড়ি ছুটি দেওয়া হয়েছিল, কেননা অনেক ওয়ার্কারের কোয়ার্টার অনেক দূরে ছিল। আমি কোম্পানি থেকে বেরিয়ে বাড়িতে এসে কোয়ার্টারের দরজা খুলে ভেতরে ঢুকে গেলাম। আমি আরেকবার সেই টাকার কাছে গিয়ে বাক্স খুলে সেগুলো দেখতে লাগলাম। একবার ভাবলাম মাকে ফোন করে এই সব জিনিসের ব্যাপারে বলি, কিন্তু আবার ভাবলাম না জানি সে আমার ব্যাপারে কি ভাববে। এই কারণে কোনো কিছু বলা ঠিক মনে হলো না। এরপরে বৃষ্টি শুরু হলে চুপচাপ সোফায় বসে রইলাম। কিছু সময় পরেই আমার দরজার কাছে কারো অনুভব হলো। আমি হতবাক হয়ে দরজার দিকে তাকালাম যে এই সময় কে আমার দরজার কাছে আসতে পারে। এটা ভেবে যখন আমি দরজার কাছে গিয়ে দরজা খুললাম, তখন কয়েক মুহূর্তের জন্য আমি পাথরের মতো শক্ত হয়ে গেলাম, কেননা আমার সামনে যে দাঁড়িয়ে সে কোনো পুরুষ নয়, বরং একজন মহিলা, যে ভিজে যাওয়ার কারণে তার কাপড় গায়ের সাথে চিপকে গেছিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? সব কিছু ঠিক আছে তো? আপনি ঠিক আছেন তো? আমার প্রশ্নে সেই মহিলা আমার দিকে ঘুরে তাকালো, আর আমি কিছুটা পেছনে পিছিয়ে এলাম, কেননা সে কোনো মহিলা নয়, বরং 20-22 বছর বয়সী খুব সুন্দরী যুবতী মেয়ে। সে দেখতে এত সুন্দরী ছিল যে আমার মনে হচ্ছিল সে যেন কোনো পরী। আমি তার দিকে হতবম্ব চোখে তাকিয়ে বললাম, কি হয়েছে? আপনি কি বৃষ্টিতে ফেসে গেছেন? সে আমার দিকে তাকিয়ে হঠাৎ করে আমার সামনে হাত জোর করে বলল, ভগবানের জন্য আমাকে সাহায্য করুন, আমি খুব বিপদে আছি। আমি আমার অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম, কিন্তু কিছু গুন্ডা আমার পিছনে পড়ে গেছে। তারা আমার ইজ্জত লুট করতে চায়। আমি খুব ভয়ে আছি, আর আমার বাড়ি অনেক দূরে। আমি কি আপনার কোয়ার্টারের ভেতরে আসতে পারি? সে এতটা ভয়ে ভয়ে বলল যে কয়েক মুহূর্তের জন্য আমি টেনশনে পড়ে গেলাম যে এই মহিলাকে আমার নিজের বাড়িতে আশ্রয় দেওয়া উচিত নাকি তাকে নিষেধ করে দেওয়া উচিত। কিন্তু আমার মনুষ্যত্ব আমাকে অসহায় করে দিল, আর আমি তাড়াতাড়ি করে আমার ঘরের দরজা সেই মেয়ের জন্য খুলে তাকে বললাম, আপনার চিন্তা করার দরকার নেই, আপনি যত সময় থাকতে চান থাকতে পারেন। এটা বলেই আমি সেই মেয়েটাকে ভেতরে আসার জায়গা করে দিলাম, আর সে তাড়াতাড়ি করে ঘরের ভেতরে এসে গেল। আমি তাকে তোয়ালে দিলাম, সেটা দিয়ে সে তার চুল শুকাতে লাগলো। আমি তার দিকে তাকিয়ে থাকতে থাকতে বললাম, কিন্তু আপনি এত রাতে অফিস থেকে কেন বেরিয়েছেন? আপনি তো জানেন যে ওয়েদার কত খারাপ হয়েছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ব্যাস এটাই ভুল হয়ে গেছে। আজকে কাজ অনেক বেশি ছিল, এই কারণে আমাকে অনেকক্ষণ অবধি অফিসে থাকতে হয়। কিন্তু আমি জানতাম না যে কিছু বদমাশ ছেলে আমার পিছনে অপেক্ষা করছে। আমি বাইরে আসার সাথে সাথে তারা আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। আমি অনেক কষ্টে নিজের ইজ্জত বাঁচিয়ে পালিয়ে এসেছি। ব্যাস আজকের রাতটা আপনার কোয়ার্টারে থাকতে দিন, আমি সকালে চলে যাব। আমি আপনাকে এর জন্য ভাড়া দিতে রাজি আছি। আমি তাড়াতাড়ি করে বললাম, না না, আমি এতটা নির্লজ্জ নই যে কোনো মেয়েকে সাহায্য করার জন্য তার কাছ থেকে টাকা নেব। আপনি আমার এখানে থাকতে পারেন, আমি এখানে দরজার কাছে ঘুমিয়ে যাব, আপনি ভেতরে ঘুমিয়ে যান। সেই মেয়েটা সঙ্গে সঙ্গে বলল, না না, আপনি আপনার ঘরের ভেতরে আরাম করুন,
আমি আপনাকে অসুবিধায় ফেলতে চাই না, আমি এখানেই সোফায় ঘুমিয়ে যাব, কিন্তু আমি এই জিনিসে কিছুতেই রাজি হতে পারি না, কেননা আমার নিজেরও দুটো বোন আছে। এই সব কিছু ভেবেই আমি সেই মেয়েটাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ঘরের ভেতরে পাঠিয়ে দিলাম, আর আমি সোফাতে বসে সেই মেয়েটার ব্যাপারে ভাবতে লাগলাম। আজকে আমার খুব খারাপ লাগছিল যে পুরুষ কতটা নৃশংস হয়, যদি সুযোগ পায় তাহলে সব কিছু নষ্ট করে দেয় আর মেয়েকে আশ্রে ছিঁড়ে তার জীবন শেষ করে দিতে পারে। আমিও একজন পুরুষ, তাই এইসব ভেবে আমার খুব খারাপ লাগছিল। এরপরে সোফায় মাথা দিয়ে শুয়ে পড়লাম। এখন আমার চিন্তা সেই 2 লাখ টাকা নিয়েই ছিল, যেটা আমি সকালে পেয়েছিলাম। এখন আমার মনে হচ্ছিল যে আমি সেই টাকাগুলো দান করে দেই, কেননা না জানি এটা আমার জন্য কোনো পরীক্ষা কিনা। তারপরে আমি এটাও ভাবলাম যে আমারও দুটো বোন আছে, তাদেরকে আমায় বিয়ে দিতে হবে, তাই তাদের যৌতুকের জন্য আমার অনেক টাকার দরকার। এসব চিন্তা করতে করতে কখন গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। সকালবেলা যখন আমার চোখ খুলল তখন সকাল 9টা বাজে। না জানি কেন আজকে আমার ঘুম খুব বেশি হয়েছিল, না হলে এমনি আমি 6টা সাড়ে 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের হাতে নাস্তা বানিয়ে খেয়ে কোম্পানির উদ্দেশ্যে বেরিয়ে যেতাম। সকালে ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে আমার তার খেয়াল এলো, তাই আমি গিয়ে ঘরের দরজা খুললাম, কিন্তু সে কোথাও নেই। এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। তারপরে আমার মনে হলো হতে পারে সে আমার ওঠার আগেই চলে গেছে। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম দরজা খোলা। আমি গভীর শ্বাস নিয়ে নিজেকে সান্ত্বনা দিলাম আর ভাবলাম আমার কপালে হয়তো লেখা ছিল, এই জন্য তার সাথে আমার দেখা হয়ে গেছে। যাই হোক, আমি সব কিছু মাথা থেকে বের করে দিয়ে নাস্তা বানাতে লাগলাম, যাতে তাড়াতাড়ি কোম্পানির জন্য বেরোতে পারি। তারপরে হঠাৎই আমার খেয়াল এলো যে আমি নিজের ঘর ভালোভাবে দেখি, হতে পারে সে আমার জন্য কোনো চিঠি রেখে গেছে। আমি তো শুধু দরজা থেকেই দেখেছিলাম, ঘরের ভেতরে গিয়ে তো দেখিনি। আমি তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে বিছানার উপরে যখন নজর পড়ল তখন আমার মনে হলো আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে, আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেছে, কেননা আমার বিছানার চাদর রক্তে ভরে ছিল। এক মুহূর্তের জন্য আমার সত্যি এরকম অনুভব হলো যে আমার দুনিয়া শেষ হয়ে গেছে। এসবের মানে কি আমি বুঝতে পারছিলাম না, তাই গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলাম আর কোনো রকমে নিজের উপরে কন্ট্রোল ফিরে পেলাম। আমি তাড়াতাড়ি সেই চাদরটা গোছালাম আর সেটা ডাস্টবিনে ফেলে দিলাম। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেওয়ার মতো অবস্থায় ছিল। এই 1 সপ্তাহের মধ্যে আমার সাথে এতগুলো ঘটনা ঘটেছিল যেটা আমাকে হতবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে গভীর শ্বাস নিতে লাগলাম। তখনই একটা পুলিশের গাড়ি আমার ঘরের দরজায় এসে দাঁড়ালো আর আমার বোঝার আগেই আমাকে গ্রেপ্তার করে নিল। আমি কিছু বলার আগেই তারা আমাকে বলল, তোমার উপরে অভিযোগ আছে যে তুমি একটা বাচ্চা মেয়েকে হত্যা করেছো। যেসব হচ্ছে সেটা নিয়ে আমি অবাক ছিলাম। তখনই পুলিশ আমার ঘরের মধ্যে ঢুকে সেই চাদর যেটা আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম সেটা উঠিয়ে বলল, এটাই সেই বাচ্চার রক্ত যে খুন হয়েছে। আমি তাদেরকে হতবাক চোখে দেখছিলাম আর তাদেরকে বলছিলাম যে আমি এরকম কিছুই করিনি। যে মেয়েটা আমার কাছে এসেছিল তার সাথে কোনো বাচ্চা ছিল না, সে সিঙ্গেল ছিল আর আমার কাছে থাকার জন্য আশ্রয় চেয়েছিল। কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না, বরং এটা বলে আমাকে চুপ করিয়ে দেওয়া হলো যে তোমার যা বলার কোর্টে বলবে, আমাদের সামনে তামাশা করার কোনো দরকার নেই। আমাকে থানাতে বন্ধ করে দেওয়া হলো আর আমার বাড়ির লোকেদের খবর পৌঁছে দেওয়া হলো। আমার সঙ্গে দেখা করার জন্য রিতেশ এসেছিল। ও আমাকে বলেছিল যে তোর উপরে অনেক বড় অভিযোগ লাগানো হয়েছে, তুই খুব বাজে রকম ফেসে গেছিস, ভগবানের কাছে প্রার্থনা কর যাতে তুই মুক্তি পেয়ে যাস। সেই রাতে খুব কান্না করছিলাম আর ভাবছিলাম মনুষ্যত্ব দেখানোর অনেক বড় পুরস্কার পেয়েছি আমি, যেখানে বিনা কারণে আমার উপরে হত্যার অভিযোগ লাগিয়ে দেওয়া হয়েছে। আমি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যার খুন হয়েছে তার লাশ কোথায়, কিন্তু তারা শুধু এটাই বলে যাচ্ছিল যে তুমি যা বলতে চাও সেটা কোর্টে বলবে। ধীরে ধীরে সময় কাটতে লাগলো আর আমার জেলে থাকা পুরো 1 সপ্তাহ কেটে গেল। আমার বাড়ির লোকেরাও আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিল। আমার মা খুব কান্না করছিল, যদিও আমি তাকে সান্ত্বনা দিয়েছিলাম যে তুমি টেনশন করো না, যেটা ভগবান লিখে রেখেছেন সেটাই হবে। কিন্তু আমার উপরে আরও অভিযোগ লাগানো হচ্ছিল যে তোমার কোয়ার্টার থেকে 2 লাখ টাকা পাওয়া গেছে, নিশ্চয়ই তুমি এই খুন করার জন্য কারো কাছ থেকে নিয়েছিলে। সময় কাটতে লাগলো আর জজ সাহেব আমাকে 10 বছরের জেলের সাজা শুনিয়ে দিলেন। যদিও আমি অবাক ছিলাম যে আমাকে কেন 10 বছরের সাজা দেওয়া হয়েছে, যেখানে খুনের উপরে তো ফাঁসি দেওয়া হয়। আমি জজ সাহেবের সামনে অনেক অনুনয় বিনয় করলাম যে আমি নির্দোষ, আমি কিছুই করিনি, আমি কারো খুন করিনি, আর আমি সেই টাকা কুড়িয়ে পেয়েছিলাম। কিন্তু কেউই আমার কথা শোনার জন্য রাজি ছিল না। তাই এখন আমি চুপচাপ নিজের সাজা কাটতে লাগলাম, কিন্তু মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতাম আমি যেন এখান থেকে মুক্তি পেয়ে যাই। সবার চোখে আমি খুনি হয়ে গেছিলাম, কিন্তু বলা হয় না যখন সারা দুনিয়া আপনার বিরুদ্ধে হয়ে যায় তখন কেউ না কেউ এমন থাকে যে আপনার সাথ দেয়। প্রায় 1 মাস পরে এরকম এক মহিলা আমার কাছে এলো। সে আমাকে এটা বিশ্বাস করালো যে সে আমার হয়ে কেস লড়বে আর আমাকে নির্দোষ প্রমাণ করে এখান থেকে বের করবে। এক মুহূর্তের জন্য আমি অবাক হলাম যে এই মহিলা কেন আমার হয়ে লড়বে। এরপরে সে এমনভাবে আমার কেস হ্যান্ডেল করলো যে ধীরে ধীরে সমস্ত সত্যিটা সামনে আসতে শুরু করলো।
আমার উপরে সেই দিন থেকেই নজর রাখা হচ্ছিল যেদিন আমি গ্রাম থেকে শহরের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম। এই কেসের মধ্যে রিতেশও যুক্ত ছিল। সেই এই সমস্ত প্ল্যান তৈরি করেছিল আর আমাকে এমন একটা চাকরি পাইয়ে দিয়েছিল যেখানে আমাকে একটা কোয়ার্টার দেবে আর যেখানে কেউ থাকবে না। এভাবেই খুব সহজে আমার উপরে অভিযোগ লাগানো যাবে। সেই মেয়েটা যে আমার কাছে এক রাতের জন্য আশ্রয় চেয়েছিল সে কোনো সাধারণ মেয়ে না, বরং ধনী বাপের বখাটে মেয়ে। সে রিতেশের গার্লফ্রেন্ড। তারা দুজন একে অপরকে ভালোবাসত। এই কারণেই তার বাবা সমস্ত সম্পত্তি নিজের ছোট মেয়ের নামে করে দিয়েছিল। তাই সমস্ত সম্পত্তি নিজের করে নেওয়ার জন্য মেয়েটা আর রিতেশ সমস্ত প্ল্যান বানিয়েছিল। প্রথমে রিতেশ আমাকে ফাঁসিয়ে এখানে ডেকেছে, তারপরে সেই বাচ্চা মেয়েটাকে হত্যা করে সেই চাদর আমার বিছানায় বিছিয়ে ওই মেয়েটা রাত 3টার দিকে দরজা খুলে বেরিয়ে যায়। যে খাম আমি পেয়েছিলাম সেটাও এই দুজন আমার দরজার সামনে রেখেছিল। সেই মহিলা যে আমার কেস লড়ছিল সে একজন হাইকোর্টের উকিল। যে সময় আমি কোর্টে দাঁড়িয়ে চিৎকার করছিলাম যে আমি কিছুই করিনি, আমি নির্দোষ, আমার উপরে বিনা কারণে অভিযোগ লাগানো হচ্ছে। আমি একজন সাধারণ মানুষ, পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য চাকরি করতে এখানে এসেছি। যখন সেই উকিল আমার এই আত্মনাদ শুনেছিল তখন তার আইডিয়া হয়ে গেছিল যে আমি সত্যিই নির্দোষ। তাই সে সমস্ত কেস স্টাডি করে আমার সঙ্গে যোগাযোগ করে আমার কেস লড়ে। সেই 10 বছরের শাস্তি থেকে আমি মুক্তি পেয়ে গেছি আর আমি আমার গ্রামে ফিরে এসেছি। বাড়িতে এসে আমি আমার মায়ের গলা জড়িয়ে খুব কান্না করেছি। আমি কখনো ভাবিও নি যে আমাকে এত বড় চক্রান্তে ফাঁসানো হবে। যে লোককে আমি নিজের ভগবান মেনেছিলাম সেই সবচেয়ে বড় ধোঁকাবাজ বেরিয়েছে। সময় খুব তাড়াতাড়ি কাটতে লাগলো। এখন আমি আমার মা আর বোনেদের সাথে গ্রামেই থাকছি। হঠাৎ করে একদিন আমার নামে একটা চিঠি এলো। আমি হতবাক হয়ে সেই চিঠিটা খুলে দেখলাম সেই চিঠিটা আর কারো নয়, বরং সেই উকিল ম্যাডামের যে আমার কেস লড়েছিল। তিনি আমাকে চাকরি দিতে চাইলেন আর আমাকে আবার শহরে ডাকছিলেন। আমার বোনেরা আর আমার মা আমাকে পরিষ্কার মানা করে দিয়েছিল যে কোনো দরকার নেই তোর কোথাও যাওয়ার, তুই অল্প ইনকাম কর কিন্তু আমাদের চোখের সামনে থাক, তুই ছাড়া আমাদের এই দুনিয়াতে আছেই বা কে। আমি ম্যাডামকে এই খবরটাই পাঠিয়ে দিলাম যে আমি যেতে পারছি না, কেননা আমার বাড়ির লোকেরা আমাকে এর অনুমতি দিচ্ছে না। আমি চিঠি পাঠানোর 2 দিন পরেই সেই ম্যাডাম আমাদের গ্রামে এলো আর তিনি আমার মা আর বোনেদের সঙ্গে কথা বললেন যে আমি আপনার ছেলেকে একটা ভালো চাকরি পাইয়ে দেব আর নিজের চোখে চোখে রাখবো, আপনার চিন্তা করার কোনো দরকার নেই। দুনিয়াতে যদি কিছু মানুষ খারাপ থাকে তাহলে কিছু ভালো মানুষও আছে, আপনারা আমার উপরে ভরসা করতে পারেন। তার কথায় আমার মায়ের ভরসা হয়েছিল, তাই সে আমাকে সেই ম্যাডামের সাথে পাঠিয়ে দিলেন। সত্যি সেই ম্যাডামের কথা একদম সত্যি প্রমাণ হয়েছিল যে যদি দুনিয়াতে কিছু খারাপ লোক থাকেও তাহলে কিছু লোক ভালোও আছে। আর এই কথাটা তিনি সত্যি করে দেখিয়েছিলেন। তিনি আমাকে খুব ভালো একটা চাকরি পাইয়ে দিয়েছিলেন যেটাতে খুব ভালো বেতনও দিচ্ছিল। কিছু মাস পরে আমি আমার মা আর বোনেদেরকেও শহরে নিয়ে এসেছি আর এখন আমি তাদের সাথে একটা সুন্দর শান্তির জীবন কাটাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।